সুন্দরবনে আবারও বনদস্যুদের আতঙ্ক, বেড়েছে অপহরণ, ডাকাতি। চাকসু নির্বাচনের প্রার্থীদের খসড়া ব্যালট নম্বর প্রকাশ। কর বৃদ্ধির প্রতিবাদে যশোর পৌরসভা ঘেরাও। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবরি ইয়াসমিন। এতক্ষণ নাসির সেন্টাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সুন্দরবনে আবারও তৎপর হয়ে উঠেছে বনদস্যু দল। গত বছরের 5 আগস্টের পর থেকে সুন্দরবনে জেলে অপহরণ, ডাকাতি, চাঁদা আদায় সহ বিভিন্ন অপরাধের ঘটনা বাড়ছে। গত 1 বছরে 44 জন বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন, সেই বনে আবারও আতঙ্কের কারণ হয়ে ফিরছে বনদস্যু দল। অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য হয়ে উঠছে সুন্দরবন। বনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালিরা যেন আবার ফিরে যাচ্ছেন সেই আতঙ্কের দিনে। বনদস্যুদের আত্মসমর্পণের মধ্য দিয়ে 2018 সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। তবে গত 5 আগস্টের পর থানা পুলিশের শিথিলতার সুযোগে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বনদস্যুরা। বিভিন্ন সূত্র বলছে সংগঠিত হয়েছে অন্তত 6টি দস্যু বাহিনী। শরীফ বাহিনী, মামা ভাগ্নে বাহিনী, আসাবুর বাহিনী, মজনু বাহিনী, আনারুল বাহিনী ও রাঙা বাহিনীর নাম উঠে আসছে। তাদের বিরুদ্ধে অপহরণ, জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায় এমন বেশ কয়েকটি অভিযোগ করেছেন ভুক্তভোগী জেলেরা। রাঙাবাহিনী আটক করার পরে আমাদের কাছে মোবাইল, টাকা নিয়ে এনেছে, আমাদের কাছে মুক্তিপণ দাবি করছে। এর ভিতরে কোস্টগার্ড বাহিনী যায় যাতে আমাদের উদ্ধার করে, ওনাদের সাথে গোলাগুলি করে 2 জনকে আটক করে। 5 আগস্টের পর থেকে গত 1 বছরে কোস্টগার্ডের অভিযানে 37টি আগ্নেয়াস্ত্র, 43টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ককটেল উদ্ধার হয়েছে। মুক্ত করা হয়েছে জিম্মি থাকা 44 জন জেলেকে। আটক করা হয়েছে 44 জন ডাকাত ও তাদের সহযোগীদের। আমরা বোট পেট্রোল, আমরা গোয়েন্দা নজরদারি এবং আমাদের এই ফরেস্টের মধ্যে যারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে একযোগে আমরা এই অভিযানগুলো পরিচালনা করি। আত্মসমর্পণ করা দস্যুদের কেউ কেউ আবার জড়িয়ে পড়ছে আগের অপরাধে। দস্যুমুক্ত সুন্দরবন চান বন নির্ভর মানুষ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপি প্রতিনিধি এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূত। সকাল 9টায় প্রধান বিচারপতি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে যান। পরে তিনি ইউএনডিপি আয়োজিত বিচারিক স্বাধীনতা এবং দক্ষতা বিষয়ক সেমিনারে যোগ দেন। সেমিনারে বিভাগের জেলা ও দায়রা জজরা অংশ নেন। বিভাগীয় শহরগুলিতে ইউএনডিপি আয়োজিত সেমিনারে অংশ নেবেন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় তিনি বরিশাল সফর করছেন। পরিদর্শন ও সেমিনার শেষে ইউএনডিপি প্রতিনিধি দল আশা প্রকাশ করে সবার জন্য বিচার প্রক্রিয়া সহজ হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীদের খসড়া ব্যালট নম্বর প্রকাশ করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যালট নম্বর প্রকাশ করা হয়। ফলে ব্যালট নম্বর নিয়ে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে 20 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কেন্দ্রের 11 জন ও হল সংসদের 9 জন প্রত্যাহার করেছেন। চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ডক্টর একে মারিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত 20 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া তথ্যগত ভুল থাকায় 4 জন প্রার্থীর চূড়ান্ত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ডোপ টেস্টে কোনো প্রার্থীর পজিটিভ ফলাফল এলে তার প্রার্থিতা বাতিল করা হবে। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে।
খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণে জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। অযৌক্তিকভাবে পৌরকর বৃদ্ধির প্রতিবাদ ও পানিকর বাতিলের দাবিতে যশোর পৌরসভা ঘেরাও করেছে পৌর নাগরিক কমিটি। মিছিল নিয়ে দুপুরে পৌরসভা কার্যালয় ঘেরাও করেন তারা। পরে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি দেন পৌর নাগরিক কমিটির নেতারা। তারা অভিযোগ করেন, নাগরিক আন্দোলনের মুখে পৌরসভা 5 বছর অন্তর কর নির্ধারণে রাজি হলেও আবার অযৌক্তিক কর আরোপ শুরু করেছে। তাছাড়া পৌরকরের সাথে 10% পানিকর আদায় করা হলেও তার কোনো সেবা পাওয়া যায় না। আগামী 15 দিনের মধ্যে সুনির্দিষ্ট নীতিমালা নির্ধারণ করার দাবি জানান নেতারা। না হলে পৌরকর সহ সকল ধরনের কর বন্ধের হুঁশিয়ারি দিয়েছে যশোর পৌর নাগরিক কমিটি। দর্শক, শেষ হলো গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচনের ভোট গ্রহণ, অপেক্ষা ফলাফলের। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান, ভোট গ্রহণ তো শেষ, নিশ্চয়ই গণনা চলছে। ফলাফল আসলে কতক্ষণ নাগাদ পাওয়া যেতে পারে, এ ব্যাপারে বিস্তারিত কি জানাতে পারেন? আমি এই মুহূর্তে রয়েছি একদম যে গণবিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কেন্দ্রের ঠিক পাশেই কিন্তু রয়েছি। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু একটানা ভোট গ্রহণ কিন্তু চলে এখন শেষ হয়েছে। একটু আগেই আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে ক্যামেরার মাধ্যমে যে এই যে আপনি এই ক্যাম্পাসেই কিন্তু একাডেমিক ভবন, সেখানে কিন্তু আসলে সারাদিন ব্যাপী কিন্তু ভোট গ্রহণ হয়েছে। তবে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 7 বছর পর কিন্তু আজকে অনুষ্ঠিত হলো যে এই উৎসব মুখর পরিবেশে আপনার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে 11টি পদে লড়ছেন 66 জন প্রার্থী এবং নিরাপত্তা কিন্তু জোরদার ছিল। 4 শতাধিক প্রায় আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে সারাদিনই কিন্তু তারা ছিল, যে কারণে আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং খুব স্বাচ্ছন্দ্যের সাথে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। তো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দীর্ঘ 7 বছর পর নির্বাচন হলেও কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে যে একটা উৎসব মুখর, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি একটু কথা বলতে চাই একজন প্রার্থীর সাথে, তিনি আজকে সারাদিনই কিন্তু ভোট চেয়েছেন। কি অবস্থা আজকে আপনারা যে নির্বাচন করলেন? ধন্যবাদ, আমি রায়হান, আমি জিএস। তো আলহামদুলিল্লাহ সকাল থেকে নির্বাচনের পরিবেশ মোটামুটি বেশ শান্ত ছিল, পাশাপাশি ভোটারদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। তো এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে যে একটা উৎসব মুখর, সেটি কিন্তু আমরা লক্ষ্য করি। হ্যাঁ, আমি এখন পর্যন্ত ইতিবাচক ফলাফলের আশাবাদী, পাশাপাশি সবার থেকে খারাপ আছি আমি। ইনশাল্লাহ আল্লাহ আমাকে নেতৃত্ব স্থানে পৌঁছে দেবেন। হ্যাঁ, যেমনটি আসলে শুনছিলেন যে একজন প্রার্থীর সাথে আমরা কথা বললাম, তিনি কিন্তু শতভাগ আশাবাদী। আমরা সারাদিনই কিন্তু দেখেছি যে একদম উৎসব মুখর পরিবেশে খুব নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আজকে সারাদিন ব্যাপী এই ভোট গ্রহণ চলে কিন্তু একটু আগে 3টার সময় শেষ হয়েছে এবং এখন ভোট গণনা চলছে। তবে আশা করছি প্রায় 80%-এরও বেশি কিন্তু ভোট করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই ভোট গণনা প্রায় 7টা নাগাদ শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছে। এরপরেই কিন্তু ফলাফল ঘোষণা করবে এখানকার প্রশাসন। তো এই ছিল সর্বশেষ আমার কাছে যে গণবিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্র থেকে। আমরা যাচ্ছি স্টুডিওতে বাবলির কাছে। বাবলি, আপনাকে ধন্যবাদ। কামরুজ্জামান থাকুন সেখানে, নিশ্চয়ই আবার যুক্ত হবো আপনার সাথে। দর্শক, এতক্ষণ গোকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সাভার প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান। যাচ্ছি পরের সংবাদে। অবৈধ ব্যাটারি চালিত রিকশা আর অটোরিকশার চাপে অনেকটা স্থবির রংপুর নগরীর সড়কগুলো। এসব যানবাহন অনুমোদনের তুলনায় বেশি চলাচল করায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। এ বিষয়ে রংপুর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। রয়েছি রংপুরের কাছারি বাজার এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের বর্তমান যে আসলে ব্যাটারি চালিত যে অটো এবং যে অটোরিক্সার যে পরিস্থিতি, সেটি যদি আপনাকে বলে রাখি যে রংপুরে লাইসেন্স অর্থাৎ নিবন্ধন নেয়া অটোর সংখ্যা কিন্তু রয়েছে 8000, কিন্তু প্রতিনিয়ত রংপুরে কিন্তু এই ব্যাটারি চালিত যানবাহন চলে প্রায় 50,000-এরও বেশি, যার কারণে রংপুরের যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে, বিশেষ করে রংপুরের কাছারি বাজার আর রংপুর সিটি বাজারের সামনে
সামনে, রংপুরের জাহাজ কোম্পানি মোড় এবং সেই সঙ্গে রংপুর শাপলা চত্বর, এই সকল জায়গায় সবসময় কিন্তু যানজট লেগে থাকে। সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে তাদের 8,000 লাইসেন্স দেওয়া রয়েছে, তবে কিন্তু 50,000-এরও বেশি এই যে অটো চলাচল করে সারা রংপুর শহরে, যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। গেল 1 বছরে এই অটো দুর্ঘটনায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের আসলে তাদের যে দাবি যে এই নিয়ন্ত্রণহীন যে অটো তাদেরকে কিন্তু আসলে নিয়মের মধ্যে নিয়ে আসা হোক, অর্থাৎ নিবন্ধনহীন লাইসেন্সহীন অটোগুলোকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে দেখা উচিত, বন্ধ করা উচিত, এমনটাই কিন্তু মনে করেন। তো সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে ব্যাটারি চালিত যে অটো নিয়ে সর্বশেষ তথ্য। সিলেট মহানগরকে যানজটমুক্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ যানবাহনের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে আটক করা হয়েছে 2 শতাধিক যানবাহন। সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। ধন্যবাদ। গত কয়েকদিন ধরেই সিলেট শহরে যে ব্যাটারি চালিত অটোরিক্সা রয়েছে, সেই ব্যাটারি চালিত অটোরিক্সার বিরুদ্ধে প্রশাসনের একটি কঠিন হুঁশিয়ারি লক্ষ্য করা গেছে। এর ফলশ্রুতিতে গত 3 দিনে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ব্যাটারি চালিত অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই অভিযানে প্রায় 2 শতাধিক যানবাহনকে আটক করা হয়েছে, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিক্সাকে আটক করা হয়েছে এবং প্রায় অর্ধশত মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে গতকাল সিলেট নগরের বেশ কয়েকটি জায়গায় ব্যাটারি চালিত অটোরিক্সা যেখানে চার্জ করা হয়েছে, সেই চার্জিং পয়েন্টগুলিতে সিলেট জেলা প্রশাসন, র্যাব এবং সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেই যে চার্জিং পয়েন্ট, সেই চার্জিং পয়েন্টে অবৈধ যে বিদ্যুৎ সংযোগ ছিল, সেই বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং দীর্ঘদিনের যে যানজটের ভোগান্তি, সেই যানজটের ভোগান্তি লাঘবে যে প্রশাসনের যে উদ্যোগ, সেই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা বলছে এটি অব্যাহত রাখলে সিলেট শহরকে যে যানজট মুক্ত করা যাবে এবং মানুষের ভোগান্তি কমে আসবে। সব মিলে বলা চলে সিলেট শহরকে এখন পর্যন্ত যে যানজট রয়েছে, সড়কে বিশৃঙ্খলা রয়েছে, ব্যাটারি চালিত অটোরিক্সার অবাধ যে বিচরণ রয়েছে এবং যে অবৈধ যানবাহন রয়েছে, সেই অবৈধ যানবাহনগুলোর বিরুদ্ধে প্রশাসন এখনো পর্যন্ত কঠোর অবস্থানে দেখাচ্ছে। অপরদিকে ব্যাটারি চালিত অটোরিক্সার চালক যারা রয়েছেন তাদের মধ্যে একটা খুব বিরাজ করছে। তারা বলছেন যে প্রশাসনের এই উদ্যোগের কারণে তাদের যে বিভিন্ন রকমের যে জীবন জীবিকার যে প্রভাব সেটি পড়বে, তাই একটি নির্ধারিত করে বিভিন্ন রুট যদি দেওয়া হয় তাদেরকে, সেই ক্ষেত্রে তাদেরও জীবন জীবিকায় ব্যাঘাত ঘটবে না। সব মিলিয়ে এই ছিল সিলেট থেকে আমার ক্ষেত্রে সর্বশেষ। এরই মাঝে সময় হয়ে গেল দেশের খবরে আরো একটি বিরতি নেবার, ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি করেছে যুগ্ম ছাত্র জনতা। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করেন তারা। ফলে জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি, তবে শহরের ভেতরে কিছু ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। অবরোধের সমর্থনে ভোর থেকে জেলার বিভিন্ন সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন দিয়ে পিকেটিং করেন অবরোধ সমর্থকরা। এছাড়া গুইমারার বুদুমপাড়া ও রামগড়ের যৌথ খামার এলাকায় কয়েকটি বাস ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ির সেঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে কয়েক দুর্বৃত্ত ধর্ষণ করে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে, আটক করা হয়েছে একজনকে। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।